রাত প্রায় 12টা। অনেক সাহস নিয়ে ঢুকলাম বাসর ঘরে। যদিও ঘরটা আমারই, তবুও কিসের যেন একটা অজানা ভয় করছে। আসলে আজকে আমার বাসর রাত। ইচ্ছে না থাকা সত্ত্বেও পরিবারের চাপে বিয়েটা করতে হলো। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে হালকা কাশি দিলাম। ভেবেছিলাম বউ হয়তো এসে সালাম করবে, কিন্তু তা হলো না। একটু সামনে আগাতেই বুঝলাম বউ আমার কান্না করছে। বারবার বউ বলতে ভালো লাগে না। তার নাম হলো তাসমিয়া আক্তার মিম। তো মিম বলেই ডাকবো। আমি একটু অবাক হলাম ওর কান্না দেখে। সাথে সাথেই মিম বলে উঠলো, কাছে আসবেন না আমার। যদি আপনি আমাকে ছোঁয়ার বিন্দুমাত্র চেষ্টা করেন তো আমি আত্মহত্যা করব। আচ্ছা শান্ত হন, আমি আপনাকে টাচ করব না। মিম কিছু বলল না। আপনি কান্না করছেন কেন, আর এসব বলার কারণ কি? আমার বিয়েতে কোনো মত ছিল না। তো আমাকে বিয়ে করলেন কেন? আমার আমাকে বাবা মা জোর করে বিয়ে দিয়েছে। তো বিয়েতে মত না থাকার কারণটা কি? আমার একটু সময় দরকার ছিল। আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, সবেমাত্র অনার্সে ভর্তি হলাম। তো পড়ালেখা তো চাইলেও এখন করতে পারবেন। দেখুন, আমি আপনাকে চিনি না জানি না, হঠাৎ করেই বিয়ে হয়ে গেল। এমন কারোর সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। আপনি কি কাউকে ভালোবাসেন? না। তাহলে এখন করণীয়? আপনি আমাকে ডিভোর্স দিবেন। ডিভোর্স তো আর বললেই দেওয়া যায় না, 6 মাস সময় লাগে। হ্যাঁ, আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন। এই 6 মাসে আমি নিজের একটা ঠিক ব্যবস্থা করে নিব। আচ্ছা বলেই রুম থেকে বারান্দায় চলে গেল। রাত প্রায় 2টার দিকে তন্ময় রুমে আসলো। রুমে এসে দেখলো মিম এখনো ঘুমায়নি। এ কি, আপনি এখনো ঘুমোননি? না, এসব ভারী সাজে আমার অসহ্য লাগছে। ঠিক আছে, তাহলে কাপড় চেঞ্জ করে নিন বলে আমি বাইরে চলে আসলাম। চলুন এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি আহসান হাবিব তন্ময়। আমাদের মধ্যবিত্ত পরিবারে বাবা মার ছোট ভাই বোন আর এখন আমার বউ। সবেমাত্র পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে অল্প টাকার চাকরি নিয়েছি। 2 মাস হলো। তার মাঝে সকলের চাপাচাপিতে বিয়ের পিড়িতে বসতে হলো। পরিবারই মিমকে পছন্দ করে এনেছে। বিয়ের আগে 2-1বার ছবি দেখেছি শুধু, বাকি সব সামনে জানতে পারবে। 30-35 মিনিট পর রুমে এসে দেখলাম মিমের কাপড় পরিবর্তন শেষ। তবে এই প্রথম মিমের দিকে ভালো করে চোখ পড়ল। উজ্জ্বল ফর্সা না হলেও যথেষ্ট ফর্সা, চোখগুলো টানা টানা, যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। আমিও ব্যতিক্রম না। তো মিম আমাকে এক নজর দেখে কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। রুমটা আজকে সুন্দর করে সাজিয়েছিল বন্ধুরা, কিন্তু এটা মূল্যহীন। রাত গভীর হওয়ার কারণে আমার চোখেও ঘুম চলে এসেছে। যেই আমি বিছানায় শুতে যাব, এই কি করছেন? ভয় পেয়ে গেলাম। কেন, কি করেছি? এখানে শুবেন না আপনি। কি? তো কোথায় শুব? সোফায়। কেন? আপনি যদি রাতে আমার ঘুমের সুযোগ নিয়ে কিছু করে বসেন। আমি একটু মুচকি হাসলাম আর বললাম, দেখুন মিস, আপনি এখন আমার বিয়ে করা বউ। তো যদি আমি কিছু করতে চাই সেটার জন্য সুযোগের দরকার নেই। আর আমার সোফায় ঘুম আসে না, তো আমি বিছানা ছাড়া ঘুমোতে পারবো না। তাহলে আমি এই বিছানায় শুব না। সেটা আপনার ইচ্ছে, তবে আমি বিছানা ছাড়া ঘুমোতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি সোফায় যান। এই কথা বলে আমি কোলবালিশটা বিছানার মাঝে রেখে একটা টি শার্ট গায়ে দিয়ে শুয়ে পড়লাম। মিম 5-10 মিনিট দাঁড়িয়ে থেকে অপর প্রান্তে শুয়ে পড়ল। বুঝতে পারলাম সে একটু অস্বস্তি বোধ করছে। আমি অপর প্রান্তে মুখ রেখে আস্তে করে বললাম, ভয় না পেয়ে ঘুমিয়ে পড়ুন। যদি কিছু করতেই চাইতাম তাহলে আর এতক্ষণ সময় নিতাম না, আর আপনার ডিভোর্সের কথাও মেনে নিতাম না। একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয়, আর যাই হোক বাবা মায়ের শিক্ষাটা দিয়েছে বলে আমি ঘুমিয়ে পড়লাম। মিম অন্যদিকে ভাবছে লোকটা কি আসলেই ভালো নাকি অন্য কোনো মতলব আছে। পরদিন সকালে মিম ঘুম থেকে উঠতেই চোখ পড়ল তন্ময়ের দিকে। কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মিম চলে গেল গোসল করতে। মিম গোসল শেষ করে একটা হালকা নীল শাড়ি পরে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হলো। এসে দেখলো তন্ময় উঠে বসে আছে। তন্ময় মিমকে দেখে ঘোর লেগে গেল। নীল শাড়িতে মিমকে কোনো অপসরার থেকে কম সুন্দরী লাগছিল না। যাই হোক, মিমের হালকা কাশি দিল, তাতে তন্ময়ের ঘোর কাটল। তন্ময় একটু লজ্জা পেয়ে গেল, সাথে সাথে চোখগুলো নামিয়ে নিল আর বলল, দেখুন, আমি একজন ছেলে হিসেবে আমার পরিবারকে যেমন খুশি রাখার দায়িত্ব আছে, তেমন একজন মানুষ হিসেবে আপনার ডিভোর্সের ইচ্ছেটাও পূরণ করব। তবে এতে যতদিন সময় লাগে ততদিন আপনি দয়া করে আমার পরিবারের সাথে একজন নর্মাল পুত্রবধূ হিসেবে ব্যবহার করবেন। চেষ্টা করব। তন্ময় আর চোখে একবার মিমের দিকে তাকালো। আসলে তন্ময় নিচের অজান্তেই মিমের প্রেমে পড়ে গেছে। মিমকে শাড়িতে এত সুন্দর লাগছিল যে বারবার দেখতে ইচ্ছে করছিল, যদিও তার সেই অধিকার নেই।
আর আপনি চাইলে আবার লেখাপড়া শুরু করতে পারেন, আমি সাহায্য করার চেষ্টা করব। আমাকে শুধু ডিভোর্সটা দিয়ে দেন। চেষ্টা করব। বলেই তন্ময় চলে গেল গোসল করতে। যদিও তাদের মাঝরাতে কিছুই হয়নি, তারপরেও কেউ বুঝে ফেললে সমস্যা। বাড়ি ভর্তি এত মেহমান। অন্যদিকে মিম ভাবছে লোকটা কেমন অদ্ভুত, তবে মনে হয় যথেষ্ট ভদ্র। একটু পর তন্ময়ের বোন হিয়া ডাকতে আসলো। আসলে মিমকে তন্ময়ের পরিবার দেখতে গেছিল হিয়ার কথাতেই। হিয়া নাকি মিমকে দেখেছে কয়েকবার, মূলত সেই পছন্দ করেছে আর বিয়েতে তন্ময়কে রাজি করিয়েছে। ভাবি ভাবি ভাবি। মিম দরজা খুলল। কি ভাবি, বাসর কেমন হলো? মিম একটু লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলল। এত লজ্জা পেতে হবে না আমার মিষ্টি ভাবি। নাস্তা করতে আসেন, সবাই অপেক্ষা করছে। তোমার ভাইয়া গোসল করতে ঢুকেছে, তারপর আসছি। হিয়া চলে গেল। তন্ময় গোসল করে ফ্রেশ হয়ে বের হলো। তারপর মিমের কথা দুজন চলে গেল নাস্তা করতে। নাস্তা করার সময় তন্ময়ের মা, তন্ময়, কাল তোর শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, আরিফকে নিয়ে সকল বাজার সদাই করে নিয়ে আয়। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লো আরিফ আর তন্ময় বাজার করতে। রাস্তায়, কিরে হালা, লম্বা বাসর করছ, এত দেরি করে ঘুম থেকে উঠলি? ঠিক আছে। দরু হালা, বাসরে না। কেন, কি হয়েছে? তন্ময় সব খুলে বলল। আসলে তন্ময়ের আরিফ 1 মাসের ছোট বড়, তাই কেউ কারো কাছে কিছুই লুকায় না। তো এখন কি করবি? ডিভোর্স দিয়ে দিবি? ডিভোর্স পরে। আরেকটা কথা, আমি তো মিমের প্রেমে পড়ে গেছি। আরিফ হাঁটা বন্ধ করে একটু থমকে দাঁড়ালো। হঠাৎ করেই জোরে জোরে হাসতে থাকলো আর বলল, অবশেষে কারো প্রেমে পড়লি, তাও আবার নিজের ভোর। তন্ময়ের একটু মেজাজ খারাপ হলো। তারপর দুজন আবার কথা বলতে বলতে হাঁটতে থাকলো। তো কি করবি? চল ডিভোর্সটা নিয়ে আগে কথা বলে আসি উকিলের সাথে। এমন মেয়ের দরকার নেই যে আমার ভাইয়ের কাছে বাসর রাতে ডিভোর্স চায়। আসলে তন্ময়ের আরিফ খালাতো ভাই হলেও বন্ধুর মতো। এত তাড়াহুড়ো করলে হবে না, দেখি আগে কি হয়, কিছুদিন সময় যাক। তোর ইচ্ছে। আরিফ আর তন্ময় বাজার করছে। অন্যদিকে বাসায় মিম রুমে একা বসে ভাবছে, তন্ময় যদি ডিভোর্স না দেয় তো কি হবে। পরিবারের লোকগুলো কেমন, এখন পর্যন্ত তো ভালোই মনে হলো। ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো, সুন্দর করে রুমটা গুছিয়ে রাখা। হঠাৎ খেয়াল করলো বারান্দার পাশে ছোট্ট একটা রুম আছে, কিন্তু দরজা লক করা। তখন পেছন থেকে তন্ময়ের ভাবি, চাচাতো ভাইয়ের বউ, বলে উঠল, ওই রুমে তন্ময়ের অনুমতি ছাড়া কেউ যায় না, আর সবসময় লক করা থাকে। কেন? কি জানি, বলে না কিছু। চলো রুমে বসে কথা বলি। হ্যাঁ। দেখো বোন, নতুন বাড়িতে আসছো, তবে নিজের বাড়ির মনে করে থাকবে। যে কোনো সমস্যা আমাকে বা হিয়াকে বলবা। আর এটা জানো, তোমাকে তন্ময় না হিয়া পছন্দ করে নিয়েছে। মেম একটু অবাক হলো আর মনে মনে ভাবলো, যে বিয়ে করলো সে পছন্দ না করে তার বোনের পছন্দ মতো বিয়ে করলো। ইন্টারেস্টিং। না ভাবি। ও দেখো, তো আমি একটু রাগী, কিন্তু মনটা অনেক ভালো। একবার যাকে নিজে করে নেয় তাকে আর হারাতে দেয় না। মিম কিছু বলল না। তারপর কিছু কথা বলে ভাবি চলে গেল। অন্যদিকে তন্ময়ের আরিফও বাজার থেকে ফিরে এসেছে। তন্ময় রুমে এসে বলল, যতদিন আছে নিজের মনে করে থাকতে পারেন এ বাড়িতে, ভয় নেই। ডিভোর্স নিয়ে কথা বলেছেন কোনো উকিলের সাথে? আমাকে একটু সময় দিতে হবে, এই বিয়ের ঝামেলাটা শেষ হলে কথা বলবো। ঠিক আছে। রাতে আগের মতোই শুয়ে পড়লো মিম। তবে খেয়াল করলো তন্ময় ওই বারান্দার রুমটাতে ঢুকলো, তবে মিম কিছু বলল না। মিম ঘুমিয়ে পড়ল। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলো তন্ময় ঘুমিয়ে আছে। মিম ভাবছে লোকটার পারিবারিক শিক্ষা আছে বলতে হবে। সুন্দরী বউ পাশে থাকা সত্ত্বেও পারমিশন না দেওয়ার কারণে একটু টাচও করলো না। একটু পর মিমের বাড়ি থেকে অনেক মেহমান আসলো তাদের নিয়ে যাওয়ার জন্য। তাদের আপ্যায়ন করা হলো। তন্ময়ের মা ডেকে পাঠালো তন্ময়কে। যা, রেডি হয়নি, মিমদের বাড়িতে যেতে হবে। আমি কেন রেডি হব? তোকেও সাথে যেতে হবে। আমাকে কেন যেতে হবে? এইটাই নিয়ম, যা, 2 দিন পর চলে আসবি। না গেলে হয় না? তন্ময়ের মায়ের চোখ রাঙানো দেখে চলে গেল। বিকেলে মিমদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঘণ্টা 2 পর গিয়ে পৌঁছল। প্রায় সন্ধ্যা হয়ে গেল।
পৌঁছানোর পর সকলের সাথে কৌশল বিনিময় হলো। মিমের মা মিমকে বলল তন্ময়কে তার রুমে নিয়ে যেতে। মিম তাই করল। তন্ময় রুমে এসে ধপাস করে বসে পড়লো খাটে। মিম ফ্রেশ হতে চলে গেল। এদিকে তন্ময় মনে মনে ভাবছে কি যন্ত্রণায় পড়লাম। বউ তো কিছুদিন পর এমনি চলে যাবে, কিন্তু এমন ব্যস্ততার অভাব নেই। মিম ফ্রেশ হয়ে বেরিয়ে গেল রুম থেকে। আজব, তন্ময় যে রুমে আছে তাতে যেন মিমের কোনো ভ্রুক্ষেপই নেই। একটু পর একটা মেয়ে এসে ডেকে গেল রাতের খাবারের জন্য। তন্ময় তো খাবার টেবিলে গিয়ে অবাক, এত রকমের খাবার। টেবিলে বসা মাত্রই আপ্যায়ন শুরু। মানুষ ঠিকই বলে শ্বশুর বাড়ি রসের হাড়ি। প্লেটের খাবার শেষ হওয়ার আগেই এক এক দিক থেকে এক একজন নানা রকম খাবার দিচ্ছে। তন্ময় অসহায় হয়ে আস্তে আস্তে খাচ্ছে, কিন্তু তন্ময় খেয়াল করলো মিম মনে হয় একটু বিরক্ত। যাই হোক, খাবার শেষে রুমে এসে তন্ময় বিছানায় বসেছিল। দেখুন, আপনি বিছানায় শুতে পারবেন না। কেন? শুতে পারবেন না, এটা আমার বিছানা, ওইটা আপনার বিছানা, তাই আপনার কথা শুনতে হয়েছে। তো কোথায় শুব আমি? মিম সোফা দেখিয়ে দিল। তন্ময় একটু বিরক্তি নিয়ে গিয়ে শুয়ে পড়ল সোফায়। মিম বিছানায় শুয়ে পড়ল। রাতে তন্ময়ের ঘুম হচ্ছিল না। সে ভাবতে থাকলো, আমি তাকে আমার বিছানায় শুতে দিলাম, যদিও এখন সে বিছানায় তারও অধিকার আছে। সে আমার বিয়ে করাবো। তখন আমি এখন তার বাড়িতে মেহমান, একটু ভদ্রতা দেখিয়ে হলো বিছানায় থাকতে দিত। নতুন জামাইয়ের সাথে এমন ব্যবহার। পরদিন সকালে ঘুম থেকে উঠে তন্ময় তার শালাকে নিয়ে চলে গেল বাজারে। কারণ নতুন জামাইকে শ্বশুর বাড়িতে গিয়ে একদিন ভালো বাজার করতে হয়। তন্ময় বাজার করে আসলো। বাড়ির সবাই তন্ময়ের প্রশংসা করছে। দূরে দাঁড়িয়ে থাকা মিমের দিকে তাকে খেয়াল করতেই দেখলো সে বিরক্ত। যাই হোক, যেন তেন করে 2 দিন পার করে বাড়িতে ফিরল তন্ময় আর মিম। তন্ময় ফিরেই ফ্রেশ হয়ে দিল এক ঘুম। রাতে মিমের ডাকে তন্ময়ের ঘুম ভাঙল। মা খাবার খেতে ডাকলো। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। দেখুন, আমি এভাবে আপনার বউ হয়ে থাকতে পারবো না। আপনাকে ঘুম থেকে ডাকতে হবে, আত্মীয় স্বজনদের কাছে বউ সেজে থাকতে হবে, এসব আমার দ্বারা সম্ভব না। তন্ময়ের এবার একটু রাগ হলো। তারপরেও নরম সুরে বলল, আপনি যদি ডিভোর্স চান তাহলে একটু কষ্ট করতেই হবে। তারপর দুজন নিচে খেতে চলে গেল। খাবার দাবার শেষে তন্ময় কম্পিউটারে কিছু কাজ করছিল আর মিম খাটে বসেছিল। তন্ময় একবার খেয়াল করে দেখল আর কিছু একটা ভাবল। হঠাৎ তন্ময়ের মায়ের ডাক পড়ল তার রুমে। তারা দুজন গেল সেই রুমে। এসো মা, বসো এখানে। তন্ময়ের বাবা মাকে সালাম করে তন্ময়ের মায়ের এক পাশে বসল। তন্ময় আরেক পাশে একটা চেয়ারে বসল। এই বান্দর, যদি কোনো কিছু বলে তোমাকে তো সোজা আমাকে বলবা, হাত পা ভেঙে দিব। আর ওরে একটু সোজা করবা, এটা দায়িত্ব তোমারই। কিছু না বলে একটু মুচকি হাসল। নিজের ছেলের খবর নাই, অন্যের মেয়ের জন্য দরদ উতলাই পড়ছে। মা, আমি শুনেছি তোমার নাকি লেখাপড়া করার ইচ্ছে আছে, তো তোমাদের বাবা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এখানের একটি কলেজে ভর্তি করিয়ে দেবে। আশা করি যাওয়ায় সহজ হবে। না মা, এসবের আর দরকার নেই। এই মেয়ে, বেশি কথা বলো না, যা বলেছি তাই। নিজের ইচ্ছে কখনো অপূর্ণ রাখতে নেই। আর কিচ্ছু বললো না। দুজন রুমে চলে আসলো। রুমে এসে শুয়ে পড়ল। আসলে কোনো দরকার ছাড়া তন্ময় আর মিমের মাঝে কোনো কথা হয় না। মিম ভাবতে লাগলো বাড়ির মানুষগুলো কেমন ভালো, আর এই লোকটাও কেমন। তার জীবনটাকে কি আমি নষ্ট করে দিচ্ছে? ধুর, জীবন নষ্ট হবে কেন? আমি চলে যাওয়ার পর নতুন কাউকে নিয়ে আসবে শেষ। পরদিন সকালে তন্ময় রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। কিরে, এখন কোথায় যাচ্ছিস? অফিসে, ছুটি শেষ। অন্যদিকে খেয়াল করে দেখলো মিম তন্ময়ের মায়ের সাথে রান্নাঘরে সাহায্য করছে। দেখে মনে হয় না অভিনয় করছে। আজকে যেতে হবে না, আজ মিমকে কলেজে ভর্তি করিয়ে দিয়ে আয়। আমার কথা হয়েছে কলেজে। আজ পারবো না, অফিসে কাজ আছে, যেতে হবে আমাকে। না, আজই যেতে হবে, বলে রাখছি আমি। একরাশ বিরক্তি নিয়ে বলল, তো দুপুরের পর আসবো, রেডি হয়ে থাকতে বলল। ভর্তি করি আবার অফিসে যাব। বলেই বেরিয়ে পড়লো বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে। দুপুরে তন্ময় বাড়ি আসলো। খাবার দাবার খেয়ে মিমকে নিয়ে বেরোলো কলেজের উদ্দেশ্যে। আমরা কি বাইকে যাব? হ্যাঁ, কোনো সমস্যা? আমি পারবো না বাইকে যেতে। কলেজ কি চিনে একা যেতে পারবেন? আমি কি আপনার এলাকা চিনি, যেতাম। তাহলে
মিম বাধ্য হয়ে বাইকে উঠল। দুজনের মাঝে মিমের হাত ব্যাগটা রাখল। তন্ময় বুঝতে পেরে একটু মুচকি হেসে রওনা দিল। ভাঙা রাস্তার কারণে বাইক বারবার হোঁচট খাচ্ছিল, তাই তন্ময় মিমকে ভালো করে ধরে বসতে বলল। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কলেজে আসার পর জানতে পারলো প্রিন্সিপাল আসতে একটু দেরি হবে, কিন্তু তন্ময়ের অফিস যেতে হবে। কিন্তু এদিকে আবার কিছু করারও নেই, অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর প্রিন্সিপাল আসলো। যাই হোক, ভর্তির কাজ শেষ করতে করতে বিকেল প্রায় শেষ হয়ে গেল, তাই তন্ময় ঠিক করলো অফিসে আর যাবে না। হঠাৎ কলেজের মাঠের এক কোণ থেকে তন্ময়কে ডাক দিল একজন। তন্ময় বুঝতে পারলো তার বন্ধুরা বিকেলে বসে আছে। তন্ময় মিমকে নিয়ে গিয়ে বসলো তাদের পাশে। সবার সাথে মিমের পরিচয় করিয়ে দিল। কিরে মামা, ভাবিকে নিয়ে হঠাৎ কলেজে? হ্যাঁ, অনার্সে ভর্তি করালাম। ভালো। ভাবি জানেন, তন্ময় কিন্তু এখনো একটা প্রেম করেনি। নিজের বউয়ের সাথে নাকি বিয়ের পর প্রেম করবে। বন্ধুদের যা কাজ, সুযোগ পেলেই বাস দেওয়া। এই শালা চুপ কর। আরে মামা বলতে দে, সত্যি কথাই তো। তোদের খবর আছে শালা, সুযোগ আমারও আসবে। তন্ময়ের এক মেয়ে ফ্রেন্ড। ভাবি জানেন, আমিও কিন্তু তন্ময়কে 3বার প্রপোজাল দিছি, হারামিটা রাজি হয়নি। সবাই হাসতে লাগলো। অনেকদিন পর মিমের একটু ভালো লাগলো তন্ময় আর তার বন্ধুদের এমন হাসি মশকরায়। যাই হোক, বিদায় নিয়ে চলে আসলো বাড়িতে। একটু পর তন্ময় ফ্রেশ হতে ঢুকলো ওয়াশরুমে। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বেরিয়ে পড়লো। মিম রুমেই ছিল। এই প্রথম মিম তন্ময়কে খালি গায়ে দেখলো। তন্ময়ের বুকের মাঝে কালো একটা তিল আর ভেজা চুল ভালোই লাগছিল, তবে সাথে সাথে মিম চোখ নামিয়ে নিল। তারপর তন্ময় চলে গেল তার বারান্দার রুমে। তবে আজকে দরজাটা খোলা, তাই একটু পর মিম দরজা দিয়ে উকি দিল রুমটায়। আসবো? ও আপনি আসুন। মিম খেয়াল করে দেখলো রুমটায় 2টা কম্পিউটার, দেয়ালে বিভিন্ন খেলোয়াড়ের ছবি, তবে এক পাশের দেয়ালটা খালি। কিসের রুম এটা? তেমন কিছু না, ছোটখাটো একটা গেমিং রুম তৈরি করেছিলাম শখের বসে, তবে চাকরির জন্য এখন সময় হয় না। আপনারা নাকি কাউকে আসতে দেন না এই রুমে, তো আমাকে আসতে দিলেন যে? আসতে দিই না কাউকে এমন না, আসলে আমার পরিবারের সবাই জানে আমার পার্সোনাল জিনিসটা শুধু আমারই, তাই কেউ না বলে আসে নাই আর কি। আর আপনাকে আসতে দিলাম কারণ হলো, শত হলেও আপনি আমার বউ। অন্য যাই হোক, আর আমার বউয়ের আমার সবকিছুর ওপর সমান অধিকার রয়েছে। ও, একটু অবাক হয়ে ভাবলো, লোকটা আসলেই অনেক ভালো। আমি তাকে আজ অব্দি আমাকে টাচ করতে দেইনি। প্রথম রাতেই ডিভোর্স চেয়েছি, তারপরে উনি তার সব কিছুর উপর আমাকে সমান অধিকার দিয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ, রুমে এসে শুয়ে পড়লো তন্ময়। মিম একটু পর আসলো ঘর গুছিয়ে মাকে সাহায্য করে। এসে দেখলো তন্ময় ফোন টিপছে। মিম শুয়ে পড়লো এক পাশে আর ভাবতে লাগলো, যে মেয়ে পরবর্তীতে আসবে তার কপালটা অনেক ভালো হবে, এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মিম দেখলো তন্ময় রুমে নেই। ভাবলো, উনি তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠেন না, আজকে হঠাৎ গেল কোথায়? আসলে ইদানিং মিম নিজের অনিচ্ছায় তন্ময়কে নিয়ে একটু বেশি ভাবছে। এটা কেন হচ্ছে সে নিজেও জানে না। যাই হোক, সকালের হালকা কাজকর্ম সেরে ইয়ার সাথে কথা বলছিল, তখনই তন্ময় আসলো। নাস্তা করে তন্ময় রুমে চলে আসলো। রুমে এসে অফিসের জন্য রেডি হতে লাগলো। পেছন পেছন মিমও আসলো, এসে বলল, আমি কলেজে যাব কিভাবে? আপনি চাইলে আমার বাইকে করে যেতে পারেন। না, আমি পারবো না। তাহলে আমি কি করব? মিম কিছু বললো না। ঠিক আছে, আমি বাইরে একটি সিএনজি ঠিক করে রাখবো, প্রত্যেকদিন নামিয়ে দিবে আবার নিয়ে আসবে আপনাকে। বলেই রুম থেকে বের হয়ে গেল আর এক পরিচিত সিএনজিকে বলে ঠিক করে গেল। একটু পর মিমও বাবা মাকে বলে চলে গেল কলেজে। অন্যদিকে তন্ময় আসলে নিজের অজান্তেই মিমের প্রেমে পড়ে গেছে, কিন্তু মিম তো আর তন্ময়কে ভালোবাসে না। কি করবে বুঝতেছিল না, এমনই চিন্তা করছিল। বিকেলে অফিস থেকে যাওয়ার সময় তন্ময় একটু মার্কেটে গেল একটা ফোন কেনার জন্য। আসলে ফোনটা সে নিচ্ছে মিমের জন্য, কারণ সে জানে এই যুগে একটা ফোন কেমন দরকারি। তাছাড়া মিম এখন কলেজে যায়, বিপদ আপদের কথা বলা যায় না। মোটামুটি বাজেটের একটা ফোন আর সিম নিয়ে চলে আসলো বাড়িতে। এসে দেখলো মিমও চলে এসেছে কলেজ থেকে, খুঁটিনাটি কাজ করছে। দেখে মনেই হয় না এই মেয়ে এই বাড়িতে থাকতে চায় না, সংসার করতে চায় না। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। একটু পর মিম আসলো রুমে। নিন ধরুন। কি এটা? ফোন। কার জন্য? আপনার জন্যই।
আমার জন্য আপনাকে কি দরদ দেখাতে বলেছি? আপনি এখন কলেজে যাচ্ছেন, এলাকায় নতুন, আল্লাহ না করুক কখন কি বিপদ আসে বলা যায় না। তাছাড়া বর্তমানে একটা ফোন সবারই দরকার থাকে। লাগবে না আমার আপনার ফোন, আমাকে শুধু ডিভোর্সটা দিয়ে মুক্তি করুন। দেখুন, আপনি যতদিন আমার বাড়িতে আছেন ততদিন আপনার নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। এই কথাটা বলে ফোনটা আর বক্সটা বিছানায় রেখে চলে গেল ছাদে। অন্যদিকে মিম অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ বিয়ের সপ্তাহ খানিক হলেও আজকেই প্রথম তন্ময়কে সে রাগ দেখল। অন্যদিকে ছাদের দোলনায় বসে তন্ময় ভাবতে থাকে, কোনো কারণ ছাড়া আমার জীবনটা শেষ করলা, আবার আমাকে রাগ দেখাও? বালিকা, কোনো কারণ ছাড়া তুমি আমার সাথে এমন করতেছো। তোমাকে না চেনা সত্ত্বেও তোমার ডিভোর্স দেওয়ার কথা মনে নিলাম, আর তুমি আমার সাথে এখন গরম দেখাও? তোমাকে আমি এমনভাবে শায়েস্তা করবো যে আমাকে ছাড়া দুনিয়ার কাউকে চোখে দেখবে না। একটু পর ছাদ থেকে এসে খাবার খেয়ে শুয়ে পড়ল। রুমে এসে দেখলো ফোনটা টেবিলের উপর রাখা। তন্ময়ের একটা অভ্যাস আছে, মাঝে মাঝেই ডায়েরি লিখে। কম্পিউটারের সামনে বসে ডায়েরি লিখতেছে তন্ময়। অন্যদিকে মিম রুমে এসে সোজা শুয়ে পড়ল। দেখলো তন্ময় কিছু লিখছে, বেশি কিছু না। চিন্তা করে ঘুমিয়ে গেল। তবে তাদের মাঝে সে এখনো কোল বালিশটা থাকে। পরের দিন ছিল শুক্রবার। তন্ময় ঘুম থেকে একটু দেরি করেই উঠল। উঠে খাটে শুয়ে ফোন টিপছিল, আর খেয়াল করলো মিম কাপড়ের ড্রয়ারগুলো গোছাচ্ছে, কিন্তু কিছু বলল না। হঠাৎই মিম বলে উঠল, আপনি কি শাড়িও পরেন নাকি? আমি শাড়ি পরতে যাব কেন? তাহলে ড্রয়ারে শাড়ি কেন? তন্ময় খেয়াল করে দেখলো একটা কালো শাড়ি হাতে নিয়ে মিম দাঁড়িয়ে আছে। তখন বলল, মানে? ও, এটা কিনেছিলাম কারোর জন্য। প্রথম মাসের বেতন দিয়ে প্রিয় মানুষগুলোর জন্য ছোটখাটো কিছু কিনেছিলাম। তাই নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গিনীর জন্য একটা কালো শাড়ি কিনেছিলাম। বিয়ের প্রথম রাতে গিফট দিব বলে রেখে দেন একপাশে, সময় করে একটু ময়লা জড়িতে ফেলে দিন। ফেলে দিব কেন? কারণ এটার এখন মূল্য বা দরকার কোনোটাই নেই। বলেই আস্তে আস্তে বাইরে চলে গেল। মিম একটু অবাক হলো, তবে কি মনে করে যেন শাড়িটা ফেলল না, ড্রয়ারের এক পাশে সুন্দর করে রেখে দিল। বিকেলে তন্ময় আরিফের ফ্রেন্ড কল দিয়ে বলল মাঠে আসতে। বিকেলে কি রে, আজকে হঠাৎ এত জড়িত হলো? আরিফ আসুক বলছি। আরিফ আসলো। বল এবার। তন্ময় মাইশাকে সব খুলে বলল। তো তুই কি ঠিক করেছিস? ডিভোর্স দিবি নাকি রেখে দিবি? দেখ, আমি কাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমার হাতে সময় আছে 6 মাস। একজন উকিলের কাছে ডিভোর্সের আবেদন করব, তবে আমি 6 মাসে মিমকে নিজে করে নেওয়ার চেষ্টা করব। যদি হয় তাহলে তো ভালো, আর না হলে তাকে মুক্ত করে দেব। বলতে বলতেই তন্ময়ের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এখন তোরা আমাকে সাহায্য কর, কিভাবে মিমকে নিজের প্রেমে ফেলা যায়। দেখ তন্ময়, যদি একটা ছেলে একটা মেয়ের পিছনে কিছুদিন ঘোরে, কিন্তু হঠাৎ করেই ওই মেয়ের পিছন ছেড়ে দিয়ে আর অন্য মেয়ের সাথে যায়, তখন ওই মেয়ের ছেলেটাকে পছন্দ না করলেও হিংসা করবি, তখন তোকে নিয়ে ভাববে। তো এটা চেষ্টা করে দেখতে পারিস। আর অন্য কোনো সাহায্য লাগলে আমরা তো আছি। আচ্ছা, তো এটাই চেষ্টা করে দেখি। সন্ধ্যায় বাসে আসলো তন্ময়, তবে আসার সময় আজকে ফুচকা নিয়ে আসলো সাথে করে। সে মিমদের বাসায় থাকার সময় জেনেছিল মিম ফুচকা পছন্দ করে। ফুচকাগুলো এনে টেবিলে রেখে ফ্রেশ হয়ে এসে দেখলো মিম ফুচকাগুলো নিয়ে আছে। ফুচকা কার জন্য? এই রুমে তো আপনি ছাড়া কেউ নেই। আজকেই প্রথম একটু ভালো করে কথা হলো দুজনের মাঝে। মানে? আপনার জন্যই। আপনি কিভাবে জানেন আমি ফুচকা পছন্দ করি? এমনি। মিম হঠাৎই বাইরে চলে গেল আর প্লেট নিয়ে আসলো। তন্ময় ভেবেছিল মিম হয়তো খাবে না। প্লেট নিয়ে খাটে বসলো ফুচকা নিয়ে। আসলে ফুচকা মিমের অনেক পছন্দ। না, আমার পছন্দ না। মিম আবার বাইরে চলে গেল আর হিয়াকে নিয়ে আসলো রুমে। দুজন বসলো ফুচকা খাওয়ার জন্য। ভাইয়া তুই খাবি না? না। কেন? তুই তো ফুচকা অনেক পছন্দ করিস। খা তোরা। একটু পর হিয়া চলে গেল, সাথে সাথে মিমের প্রশ্ন, আপনি খাবেন না? আপনি না বলে ফুচকা পছন্দ করেন না? তন্ময় একটু শরম পেয়ে গেল, তারপরেও বলল, মাঝে মাঝে খাই আর কি। মিম কিছু না বলে চলে গেল। তো এইভাবেই দিনকাল চলতে লাগলো। তন্ময় প্রায় মিমের জন্য অফিস থেকে আসার সময় ফুচকা, গোলাপ ফুল বা এটা সেটা নিয়ে আসতো, কিন্তু মিমের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তো হঠাৎ একদিন তন্ময় দুপুরে অফিস থেকে চলে আসলো।
তো দরজা দিয়ে অন্য দিনের মতো রুমে ঢুকে পড়ল। কিন্তু রুমে ঢুকেই তন্ময় দেখলো মিম গোসল করে শাড়ি পরছে, কিন্তু মিম পেছন ফিরেছিল। দরজা খোলার শব্দে আটকে উঠে শাড়ির আঁচল ধরে পেছনে ঘুরে দেখলো তন্ময়ও আটকে উঠলো সাথে সাথে। সরি আমি বুঝতে পারিনি, সরি। বলে সাথে সাথেই রুম থেকে বের হয়ে গেল। মিম তন্ময়কে দেখে মৃদু একটা চিৎকার দিল, তবে ভাগ্য ভালো কেউ শোনেনি। শুনলে কি মনে করতো। তাড়াতাড়ি করে শাড়ি পরে রুম থেকে বাহির হয়ে গেল। বাইরে এসেই দেখলো তন্ময় ডাইনিং রুমের একটা চেয়ারে বসে আছে। মিমকে রুম থেকে বাহির হতে দেখে তন্ময় রুমে চলে যায়। তন্ময় ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো খাবারের জন্য। খাবার টেবিলে বসলো। মা, খাবার দাও। দুপুরেই চলে আসলে আজকে? হ্যাঁ, ভালো লাগছে না, আর 2 দিন ছুটি নিয়েছি। কেন, শরীর খারাপ বা কোনো সমস্যা? না, এমনি 2-1 দিন রেস্ট নেব। খাবার খেয়ে রুমে চলে আসলো। তবে ওই দিন আর মিমকে তন্ময়ের রুমে আসতে দেখেনি। একেবারে রাতে ঘুমানোর সময় মিম রুমে আসলো। আসলে দুপুরের ব্যাপারটাই দুজনেই বেশ লজ্জা পেয়ে গেছে। কোনো কথা হলো না। মিম বিছানার অন্য পাশে শুয়ে আছে। আমি সরি, বুঝতে পারিনি। দরজা নক করে রুমে আসার দরকার ছিল। আমার দরজা লাগানো উচিত ছিল। সরি। দুজনেই ঘুমিয়ে গেল। হঠাৎই মাঝরাতে তন্ময়ের ঘুম ভেঙে গেল। পাশ ফিরতেই খেয়াল করলো মিম তার দিকে ফিরে গভীর ঘুমে, আর পূর্ণিমার চাঁদের পুরো আলোটা এসে মিমের মুখে পড়ছে। অসম্ভব সুন্দর লাগছে মিমকে। তন্ময় ভাবছে আসলেই পরিপূর্ণ সুন্দর, তা ঘুমেও প্রকাশ পায়। তন্ময় এক ধ্যানে তাকিয়ে রইল মিমের দিকে। মনে হয় এমনভাবে 1000 বছর তাকিয়ে থাকতে পারবে। আজকেই প্রথম খেয়াল করলো মিমের গোলাপি ঠোঁটের নিচে ছোট্ট কালো একটা তিল আছে। অসম্ভব মায়াবী লাগছিল তাকে। তন্ময় ভাবলো একটা কিস করে মুখের মধ্যে। কি আর হবে, নিজের বউই তো। আস্তে আস্তে আগাতে লাগলো মিমের দিকে। হঠাৎই থেমে গেল। আর একটা ঝটকায় পেছনে সরে আসলো, আর নিজেই বলতে লাগলো, এ আমি কি করতে গেছিলাম? মিম আমার বউ হলেও সে আমাকে স্বামী মানে না, আর 6 মাস পর ডিভোর্স নিবে। আমি কিভাবে তার পারমিশন ছাড়া তাকে স্পর্শ করে? তন্ময় পাশ ফিরে শুয়ে পড়ল। তবে মিমের মুখটা ভুলতে পারল না। প্রায় শেষ রাতে চোখ লেগে আসলো। সকালে মিম ঘুম থেকে উঠে দেখলো তন্ময় কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মিম একটা জিনিস খেয়াল করলো, তন্ময় কোলবালিশ ছাড়া কখনোই ঘুমায় না, আর সে কোলবালিশটা খুব শক্ত করে জড়িয়ে রাখে। কিন্তু আজ কেন যেন তন্ময়ের কোলবালিশটাকে এইভাবে জড়িয়ে ধরে রাখতে দেখে খুব একটা ভালো লাগলো না। কেন সে এটা জানে না। যাই হোক, উঠে চলে গেল। 9টার দিকে মিম রেডি হয়ে বের হলো কলেজের জন্য। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার চলে আসলো। কি ব্যাপার, কলেজে যাননি আজকে? বাইরে সিএনজিটা আজকে নেই। ও। সিএনজি ড্রাইভারকে কল দিল, আর জানতে পারলো তিনি আজকে কোনো জরুরি কাজে আটকে গেছেন, আসতে পারবেন না। মিমকে জানলো ব্যাপারটা। কলেজে আজকে জরুরি ক্লাস ছিল। আমি কি নামিয়ে দিব? মিম কিছু বলল না। হ্যালো। মিমের জবাব না পেয়ে ডাক দিল। জি বলছি, আমি কি নামিয়ে দিব? আসলে ওই দিন বললো ওনার সাথে বাইকে করে যেতে পারবে না, তো আজকে হ্যাঁ কিভাবে বলবে ভাবছে। নিরাপত্তা কিন্তু সম্মতির লক্ষণ। কি? মিম তারপরেও চুপ। চলুন নামিয়ে দিই। বলেই তন্ময় বাইকের চাবি নিয়ে বের হলো রুম থেকে। মিমও পেছন পেছন চলল। তন্ময় বাইকে বসার পর মিমও বসলো, তবে আজকে আর আগের মতো মাঝে ব্যাগ রাখলো না। তন্ময় বাইক চালাতে লাগলো। একটু সামনে যেতেই হালকা ঝাঁকুনির কারণে মিম এক হাত রাখলো তন্ময়ের কাঁধের উপর। তন্ময় একটু মুচকে হাসলো। একটু পর কলেজে পৌঁছলো। মিম নেমে চলেই যাবে, তখনই তন্ময়ের প্রশ্ন, আপনার ক্লাস কখন শেষ হবে? কেন? একটাই শেষ আজকে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো নিতে। লাগবে না, আমি চলে যেতে পারবো। একটাই গেটের সামনে থাকবো। বলেই চলে আসলো। মিম চলে গেল কলেজে। মিম কলেজে ঢুকতেই তার কিছু বান্ধবী ধরলো আর জিজ্ঞেস করলো, দোষকে ছিল রে ছেলেটা, স্মার্ট আছে কিন্তু। এত কিছু দেখোস কেন? দোষ ওর সাথে রিলেশন করিয়ে দে। নাক ফাটাই দিমু ওর দিকে নজর দিলে। কেন? ও আমার হাজবেন্ড, আর নজর দিলে খবর আছে। মিমের সকল বান্ধবীরা অবাক হয়ে রইল, কারণ তারা কেউই এতদিন জানতো না তার বিয়ে হয়েছে। যাই হোক,
একটা দিকে ক্লাস শেষ করে মিম বের হয়ে দেখে তন্ময় আগে থেকেই বসে আছে বাইকের উপর আর হাতে এক কাপ চা। মিম এগিয়ে গেল। মিম কাছে আসতেই, ক্লাস কেমন হলো? ভালো। চা খাবেন? না। আচ্ছা তো চলুন। অন্যদিকে মিম ভাবছে ভারী অসভ্য তো লোকটা, একবার সাধলো না করলাম বলে আর সাধলো না। আর এখন মিম কিন্তু তন্ময়ের দেওয়া ফোনটাই ব্যবহার করে, তবে মিম ফোনকে অনেক কম সময় দেয়। দুজন চলে আসলো বাড়িতে, তারপর যে যার মতো। মিম রাতে শুয়ে শুয়ে ভাবছে, আচ্ছা আজ মিমের বান্ধবী, ওনাকে নিয়ে কথা বলাতে আমি হঠাৎ এমন রেগে গেলাম কেন? আসলে মিম নিজের অজান্তেই তন্ময়কে ভালোবেসে ফেলেছে, যেটা সে নিজেও এখনো জানে না। তো এইভাবেই চলতে লাগলো দিনকাল। তবে দুজন দুই ভবনের বাসিন্দা, এক বিছানায় এক রুমে থাকলেও দরকার ছাড়া কারো সাথে কারো কথা হয় না। পরদিন তন্ময় একটু সকাল সকাল বের হলো, উদ্দেশ্য উকিলের সাথে দেখা করবে ডিভোর্সের জন্য। ওর ব্যাপারটা খারাপ লাগলেও করতে হবে। মিম ওর সাথে কোনো দরকার ছাড়া কথা বলে না, তো ভালোবাসবে কেমন করে? আসলে তন্ময় আশা ছেড়েই দিয়েছে, মিমকে সে পাবে না। যাই হোক, উকিলের সাথে কথা ফাইনাল করে চলে আসলো। তো এইভাবেই চলতে থাকলো। প্রায় 4 মাস পর একদিন তন্ময়ের নানা নানুর বাড়িতে গ্রামে বেড়াতে গেল পুরো পরিবার মিলে। যেহেতু পুরো পরিবার নিয়ে গেল, তাই তন্ময় তার চাচা ড্রাইভিং কার্ডটা নিয়ে গেল। তো 3 থেকে 4 দিন থাকার পর একদিন সন্ধ্যায় সবাই মিলে আড্ডা দিচ্ছিল। হঠাৎই তন্ময়কে অফিস থেকে কল দিল, কাল একটু অফিসে আসতে হবে। কিন্তু তন্ময় অনেক বোঝালো যে তার ছুটি চলছে, কিন্তু স্যার কোনো কথা শুনলো না। কাল না থাকলে তার চাকরি নিয়ে টানাটানি, তাই রাতেই প্রাইভেট কার নিয়ে বেরিয়ে পড়লো তন্ময়। তবে সাথে মিমও ছিল, কিন্তু তন্ময় প্রথমে মিমকে আনতে চায়নি, অনেক জোরাজুরিতে আনতে হয়েছে। তো গাড়ি চলতে থাকলো। রাত প্রায় 1টা, শুনশান রাস্তা। হঠাৎই মিম ডেকে উঠল, থামুন থামুন প্লিজ। গাড়ি ব্রেক করে কি হয়েছে? তন্ময় গাড়িটা থামিয়ে তাকিয়ে অবাক হয়ে গেছে। গাড়ি থামানোর সাথে সাথেই মিম গাড়ি থেকে নেমে গেল। আসলে রাস্তার এই পাশে বিলের উপর অন্ধকারে হাজারো ঝোনাকি পোকা উঠছে। দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। এদিকে একটু তাকান, তাহলেই বুঝতে পারবেন। সুন্দর না? হ্যাঁ, আসলে অনেক সুন্দর। হ্যাঁ, চলুন না একটু বসি। এমন দৃশ্য সবসময় দেখার সুযোগ হয় না। হ্যাঁ। দুজনে বসলো রাস্তার পাশের ঘাসে। একটু পর, চলুন, দেরি হয়ে যাবে। প্লিজ আর একটু বসি প্লিজ। তন্ময় কিছু না বলে বসেই থাকলো। কেন জানি মিমের আবদারটা ফেলতে পারলো না তন্ময়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বাসর রাতে আপনার কাছে ডিভোর্স চাওয়াতেও আপনি মেনে নিলেন কেন? কেন, আপনি কি খুশি হননি আমি মেনে নেওয়াতে? ব্যাপারটা সেরকম না, প্লিজ বলুন। আপনার কি একটু খারাপ লাগেনি? দেখুন, আমি একটা ছেলে, যেহেতু আমার একটা ফিলিংস আছে। আমারও বাসরাত নিয়ে স্বপ্ন ছিল, একজন ভালোবাসার মানুষ হবে। তো আমি এই জন্য লাইফে কোনো রিলেশনও করিনি। আমি সত্যিকারে ভালোবাসা চাইতাম যে আমার সাথে সারা জীবন থাকবে। কিন্তু আপনি যখন ডিভোর্স চাইলেন, আমি এটা মেনে নিয়েছি। কারণ আর যাই হোক, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, তাই আমি মেনে নিয়েছি, এতটুকুই। মিম শুধু অবাক হয়ে এতক্ষণ তন্ময়ের কথাগুলো শুনছে, আর এখন ভাবছে এত কিছুর পরেও লোকটা এত স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছে কিভাবে। আমি দুঃখিত আপনার সুন্দর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। এটাই হয়তো কপালে ছিল। চলুন এবার রওনা হওয়া যাক, লম্বা রাস্তা। ধন্যবাদ এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, চলুন। তো তন্ময় গাড়ি চালাতে লাগলো। এতক্ষণ আর কেউ কারোর সাথে কথা বলেনি। লম্বা একটা সময় পর হঠাৎ পুলিশ ধরলো আর জিজ্ঞেস করলো, এত রাতে আপনারা দুজন কোথায় যাচ্ছেন, আর আপনাদের দুজনের সম্পর্ক কি? তন্ময় কিছু বলতে যাবে তার আগে মিম বলে উঠল, আমরা দুজন স্বামী স্ত্রী জরুরি কাজে ঢাকা ফিরছি রাতে। আপনার কি মনে হয় আমরা কোনো খারাপ উদ্দেশ্যে বের হয়েছি? তন্ময় শুধু অবাক হয়ে শুনতে লাগলো। দুঃখিত ম্যাম, আসলে দিনকাল ভালো না তো, তাই জিজ্ঞেস করতে হয়। তারপর তারা চলে আসলো বাড়িতে। এইভাবেই দিনকাল চলতে লাগলো। তো একদিন তন্ময় আলমারিতে কিছু একটা খুঁজছিল, আর হঠাৎ খেয়াল করলো মিমের জন্মনিবন্ধনের কাগজটা। আর খেয়াল করলো সেপ্টেম্বরের 15 তারিখে মিমের বার্থডে। ওই দিন রাতের পর প্রায় মিম তন্ময়কে নিয়ে ভাবতো। কেন জানি
তন্ময়কে সে ভালো না বাসলেও তাকে ভালো লাগে, তার সাথে কাটানোর সময়গুলো মনে করতেই ভালো লাগে। আসলে মিম এখন নিজেও বুঝে গেছে সে আর তার নেই। সে নিজের মনের অজান্তেই ইচ্ছে না থাকা সত্ত্বেও তন্ময়কে ভালোবেসে ফেলেছে। তাই সে ঠিক করলো সে তার ভুলগুলো শুধরে নিবে, তন্ময়ের কাছে মাপ চেয়ে নিবে। কিন্তু কিভাবে কি করবে বুঝতেছে না। কিন্তু মিম আর তন্ময়ের মাঝে কোনো দরকার ছাড়া অতিরিক্ত কথাও হয় না। মিম অবশ্য এটার জন্য নিজেকেই দায়ী করে, কারণ সে বাসরাতের ভুলটা না করলে তন্ময় আজ তারই হতো। তো একদিন আরিফ কল দিল তন্ময়কে মিমকে সহ নিয়ে রাতে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে, ট্রিট দিবে তার চাকরি হওয়ার কারণে। আজকে রাতে বাইরে ডিনার করব আমি আর আপনি। কেন? আরিফ নাকি ট্রিট দিবে, আপনাকেও সাথে নিতে বলেছে। আচ্ছা, রাত 9টায় রেডি হয়ে থাকবেন। ঠিক আছে। রাত প্রায় 9টা। মিম রুমে রেডি হচ্ছে, শাড়ি পরছে একটা, কিন্তু তন্ময় রুমেই ছিল, কিন্তু সে ঘুমিয়েছিল। আসলে মিমও এখনো চায় তন্ময় এখন তাকে একটু সময় দিক। ভালোবাসার মানুষের কাছে সবাই একটু সময় আশা করে। হঠাৎই তন্ময়ের ঘুম ভাঙে, সে চোখ খুলতেই দেখে মিম শাড়ি পরছে রুমে, শুধু ব্লাউজ এবং পাজামা পরা। মিমকে অসম্ভব সুন্দরী লাগছিল, কিন্তু সে চোখ নামিয়ে নিল আর বিছানাতেই শুয়ে রইল। কারণ সে যদি এখন ওঠে তাহলে দুজনেই লজ্জায় পড়ে যাবে। তো তন্ময় চুপ করে শুয়ে রইল, এমন যে যেন সে ঘুমিয়ে আছে। তো একটু পর মিমের ডাকে সে উঠে আবার একটা শক খেলো, কারণ মিম আজকে একটা আকাশি রঙের শাড়ি পরেছে, সাথে টানা টানা চোখগুলোতে কাজল, অসম্ভব সুন্দরী লাগছিল। সে নিজের অজান্তেই বলে ফেলল, আজকে আপনাকে অনেক সুন্দরী লাগছে। বলেই মাথা নিচু করে নিল, কারণ সে জানে মিম তাকে ভালোবাসবে না, আর এই সৌন্দর্য তার জন্য না। তাই এই মায়ে পড়ে বাকি জীবনটা কষ্টে কাটাতে চায় না। বর্তমানে মিমের ব্যবহার অনেক অদ্ভুত লাগে তন্ময়ের, কেমন যেন একটু বাঁধন ছাড়া হাসি খুশি। তন্ময় রুমে থাকার পরেও তার সামনে ড্রেস চেঞ্জ করে। এমন সময় তন্ময় মাঝে মাঝে বাইরে চলে যায় বা দেখেও না দেখার ভান করে। মনে হয় যেন তারা দুজন কত বছর ধরে সংসার করছে মহা সুখে। প্রায় শাড়ি পরে ঘুরঘুর করে তার সামনে, মাঝে মাঝে জিজ্ঞেস করে বসে কেমন লাগছে তাকে। অফিস থেকে আসলে মিমি দরজা খুলে দেয়, তন্ময়ের প্রিয় খাবার রান্না ইত্যাদি। তন্ময় বুঝতে পারলেও মিম্মু তাকে এখনো কিছুটা পছন্দ করে হয়তো, তবে ভালোবাসে না। তো এমনই একদিন মিম কলেজ থেকে আসার সময় তন্ময়ের বাইকের পেছনে একটা মেয়েকে দেখল। কেন জানি মিমের বিষয়টা একেবারেই ভালো লাগলো না। মনে হলো তন্ময়ের বাইকের পেছনে তার বসার কথা ছিল, কিন্তু তার জায়গাটা অন্য কেউ নিয়ে নিচ্ছে। মন খারাপ করে বাসায় আসলো। দুপুর থেকে এই বিষয়টা নিয়ে মিম খুবই আপসেট। রাতে খাবার শেষে রুমে এসে মিম তন্ময়কে প্রশ্ন করে বসলো, মেয়েটা কে ছিল আপনার বাইকে? হ্যাঁ, কোন মেয়ে? মিথ্যা বলবেন না। আজ দুপুরে। ও, উনি আমার কলিগ। আমাদের দুজনকে একটা কাজ দিয়েছে অফিস থেকে, তাই ওনাকে নিয়ে এক জায়গায় যেতে হয়েছে। তো একসাথে বাইকে করে কেন যেতে হবে? আর যেতেই যদি হয় তাহলে এত গা ঘেঁষে বসার কি আছে? বলি মিম হনহন করে গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। তন্ময় বুঝতে পারলো না ব্যাপারটা কি হলো, এমন ব্যবহার কেন আজকে হঠাৎ, আগে তো কখনো এমন হয়নি। তন্ময় বুঝলো মিম একটু হলেও তার প্রেমের পুকুরে পড়ছে। সে ভাবলো আমিও দেখবো, না বলে কতদিন থাকতে পারো তুমি, আমিও কম না, এত সহজে আমিও তুলবো না। মিম শুয়ে শুয়ে ভাবতে লাগলো নিজের দোষে আজ আমার এই অবস্থা। পরদিন সকালে তন্ময় ঘুম থেকে উঠে দেখলো মিম আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তন্ময় যে ঘুম থেকে উঠেছে মিম জানে না। মিমকে পেছন থেকে অপরূপ সুন্দরী লাগছিল, তার ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তন্ময়ের ইচ্ছে হচ্ছিল শক্ত করে তার কোমরটা জড়িয়ে ধরতে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে নিল আর উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো মিম রুমে নেই। যাই হোক, নাস্তা করে অফিস চলে গেল তন্ময়। তো এভাবেই চলতেছিল। একদিন অফিসে কাজ করার সময় হঠাৎ কি একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। দুইবার রিং হওয়ার পরেও ধরলো না, তৃতীয়বার ধরলো। মেইলি কণ্ঠ। কে? আমি কে আবার? নাম নেই? মিম। ও, আপনি? চিনতে পারিনি। জি বলুন। বাবা বাড়িতে আসতে বলেছে জলদি। কেন, কোনো সমস্যা? জানি না, বাবা বললো আসতে। আচ্ছা, আসছি আমি। একটু পর বাসে ফিরল তন্ময়। ফিরতেই শুনে তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামে যেতে হবে, তার মেজো কাকা মারা গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ল সবাই। চট্টগ্রাম গিয়ে জানাজা পড়ে তন্ময়ের বাবা
সিদ্ধান্ত নিল তারা কিছুদিন থাকার, যেহেতু ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু তন্ময়ের পক্ষে থাকা সম্ভব হলো না অফিসের কারণে, কারণ ইদানিং সে অনেক অফিস বন্ধ করেছে। তাই রাতে ফিরবে ঢাকায় সিদ্ধান্ত নিল মিমকে নিয়ে। শীতের রাত প্রায় 12টা। বাস স্টেশনে বসেছে মিম আর তন্ময়। বাস আরো 30 মিনিট দেরি করে ছাড়বে। হঠাৎই মিম বলে উঠল, চলুন না এক কাপ চা খাই। তন্ময় একটু অবাক হলো, কারণ আজকে প্রথম মিম তার কাছে কিছু আবদার করলো, তা আবার 1 কাপ চা। তন্ময় হাসবে না কাঁদবে, খুশি হবে না রাগ বুঝে উঠতে পারলো না। তারপরেও বলল, হ্যাঁ চলুন। দুজন চা খাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে। শীতের রাতে ভালো লাগছে দুজনের গরম চা খেতে। তন্ময় দেখলো মিম হালকা শীতে একটু কাচুমাচু হয়ে আছে। তন্ময় তার জ্যাকেটটা খুলে মিমের গায়ে দিল। মিম বলে উঠল, এ কি করছেন? গায়ে দিয়ে রাখুন, ঠান্ডা লাগবে না। কে বলছে আমার ঠান্ডা লাগছে? দেখতেই পাচ্ছি। তার মানে আপনি আমায় দেখেন? তন্ময় একটু লজ্জা পেয়ে গেল, আর কিছু বলল না। গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলছে। মিম জানলার পাশের সিটে আর তন্ময় তার পাশে। গভীর রাত হওয়ার কারণে দুজনেই ঘুমিয়ে গেল। লম্বা রাস্তা। হঠাৎ তন্ময়ের ঘুম ভাঙল। দেখলো মিম তার কাঁধে মাথা রেখে তার ডান হাতটা শক্ত করে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তন্ময় একটু মুচকি হাসি দিয়ে চাদরটা ভালো করে জড়িয়ে দিল, যেন ঠান্ডা না লাগে। ভোর রাত, গন্তব্য প্রায় কাছাকাছি। মিমের ঘুম ভাঙল। সে দেখল সে তন্ময়ের কাঁধে শুয়ে তাকে জড়িয়ে রেখেছে। একটু শরম পেয়ে গেল, তবে ভালোই লাগছিল। ইচ্ছে করছিল এভাবেই জড়িয়ে রাখতে। তবে মিম ভেবেছে তন্ময় হয়তো জানে না, তাই সে আস্তে আস্তে সরে আসলো। অন্যদিকে তন্ময় গভীর ঘুমে। যাই হোক, বাসায় ফিরল। কিছুদিন পর তন্ময়ের বাবা মা আর হিয়াও ফিরল চট্টগ্রাম থেকে। এখন তন্ময় বেশিরভাগ সময় মিমকে কলেজে নামিয়ে দিয়ে অফিস যায়, তবে আসার সময় মিম একা আসে। তো এক রাতে তন্ময় ঘুমানোর পর মিম কোলবালিশটা বিছানা থেকে সরিয়ে দিল। মিমের এখন এই কোলবালিশটাকে শত্রু মনে হয়। তার মনে হয় এই কোলবালিশটার জন্য তন্ময় আর তার মাঝে দূরত্ব বাড়ছে। তাই সে কোলবালিশটাকে বিছানা থেকে ফেলে দিল। সকালে তন্ময় কোলবালিশটাকে নিচে দেখে একটু অবাক হলো, তবে মিমকে কিছু বলল না। তারপর থেকে প্রায়ই এমন দেখতো। সে ব্যাপারটা কিছুটা আজ করতে পারলেও পুরোপুরি শিওর ছিল না। বর্তমানে দুজন দুজনকে ভালোবেসে ফেললেও কেউ কাউকে বলছে না, কারণ দুজনেই সংকোচ বোধ করছে। তো এমনি একদিন কলেজ থেকে মিম আর তার বান্ধবীরা একটা রেস্টুরেন্টে ঢুকলো। একটু পর মিম খেয়াল করলো একটু দূরে তন্ময়ের মতো কাউকে দেখা যায়। ভালো করে খেয়াল করে দেখলো তন্ময়ের মতো না, এটা আসলেই তন্ময়। এতটুকু অবধি ঠিকই ছিল, কিন্তু যখন দেখতে পেল তন্ময়ের সাথে ওই দিনের বাইকের মেয়েটা, মিম তেলে বেগুনে চলে উঠল। রাগ হলেও কিছু করলো না, এখানে অনেক মানুষ, তাই সে সাথে সাথে চলে গেল। বন্ধুদের কিছু না বলে তারা অবাক হয়ে তাকিয়ে রইল। অনেক দেখার পরে কিছু বলল না। অন্যদিকে তন্ময়ের এসব কিছু খেয়াল নেই। মিম বাড়ি এসে রুমের দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না করতে করতে চোখে লাল করে ফুলিয়ে ফেলেছে। মিম বাড়ি এসেই রুমের দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদতে লাগলো। কান্না করতে করতে চোখ লাল করে ফুলিয়ে ফেলেছে। দুপুরে হিয়া আর তন্ময়ের মা দেখে জিজ্ঞেস করতেই বলে তার অ্যালার্জির সমস্যা রয়েছে। তাই তন্ময়ের মা তাকে রুমে পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য, আর হিয়ার বাবাকে পাঠায় ঔষধ আনার জন্য। আসলে মিম একদিন ওই মেয়েকে তন্ময়ের বাইকে দেখে আর আজকের রেস্টুরেন্টে দেখে ভেবেছে তাদের মাঝে কোনো সম্পর্ক রয়েছে, তাই সে কান্না করছে। বিকেলে তন্ময় রুমে এসে মিমের এই অবস্থা দেখে ভয় পেয়ে গেল। এ কি, আপনি কান্না করছেন কেন? মিম কিছু বলল না। কিছু হয়নি আমার। কোনো সমস্যা হলে বলুন আমাকে। না, কিছু হয়নি আমার। কি, কলেজের কোনো ছেলেকে ডিস্টার্ব করেছে? বাজে কথা বলেছে? কিছু না। দেখুন, কিছু হলে বলুন আমাকে, চেষ্টা করে দেখি সাহায্য করতে পারে কিনা। বলে রুম থেকে বাইরে হয়ে চলে গেল। তন্ময় কিছুই বুঝলো না কি হয়েছে, কিন্তু তার কাছে বিষয়টা ভালো লাগলো না, কেমন একটা অস্বস্তি লাগলো। সাথে সাথে মিমদের কলেজের কিছু ছোট ভাইদের দিয়ে খোঁজ নিল কোনো ছেলে কলেজে বা রাস্তায় কিছু বলেছে কিনা। একটু পর জানতে পারলো না, এমন কোনো সমস্যা হয়নি। রাতেও মিম কিছু বলল না, একটু কথাও বলল না তন্ময়ের সাথে। আগে ভালো মন্দ কিছু বললেও আজকে একদম চুপ। কিন্তু এদিকে তন্ময়ের মন মোটেও শান্ত হচ্ছিল না। আবার জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে কান্না করতেছিলেন কেন? কোনো উত্তর নেই।
অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। আমার কোনো কাজে কি কষ্ট হয়েছে আপনার? মিম কিছু বলছে না। তন্ময় একবার ভাবলো মিমকে ডাক দিয়ে এদিকে ঘোরাবে, আবার ভাবলো না, গায়ে হাত দেওয়া ঠিক হবে না। কি না কি মনে করে। মিমের এবার যেন বুক ফেটে কান্না আসছে, তারপরেও শান্তভাবে বলল, আপনার কোনো দোষ নেই, সবই আমার কপালের দোষ। আসলে মিম ভাবছে সে তন্ময়কে দূরে সরিয়ে দেওয়ার কারণে, ডিভোর্স চাওয়ার কারণে তন্ময় অন্য মেয়ের সাথে রিলেশনে গেছে, তাই সে নিজেকেই দোষারোপ করছে। মিম ঘুমিয়ে পড়ল, কিন্তু এদিকে সারা রাত তন্ময় দু চোখের পাতা এক করতে পারল না। তবে শেষ রাতে তন্ময়ের চোখ লেগে আসে। সকালে ঘুম ভাঙতেই দেখে বেলা প্রায় 10টা যেহেতু বেজে গেছে, তাই তন্ময় ঠিক করলো আজ আর অফিস যাবে না। মিমকে দেখলো না কোথাও, বাইরে এসে দেখলো সেখানেও নেই। হিয়াকেও দেখলো না, সেও হয়তো কলেজ চলে গেছে। মায়ের কাছে জানতে পারলো মিম কলেজ চলে গেছে, তাই সে নাস্তা করে রুমে ফোন নিয়ে বসেছিল। অন্যদিকে মিমকে সবসময় তন্ময় বাইকে করে নামিয়ে দিত। আজ যেহেতু কালকের ঘটনার জন্য রেগে তন্ময়ের বাইকে আসেনি, লোকাল বাসে উঠল। বাসে উঠে একটি সিটে বসতেই মিমের চোখ ছানা পড়া, কারণ তার পাশের সিটেই বসেছিল তন্ময়ের বাইকের পেছনে বসা সেই মেয়েটি। মিম বসে আছে, কিছু জিজ্ঞেস করবে কিনা বেশ কিছুক্ষণ চিন্তা করে ঠিক করলো জিজ্ঞেস করবে। মেয়েটির নাম নীলা। হ্যালো, হ্যালো, আপনার নাম কি? আমরা কি পূর্ব পরিচিত? মাফ করবেন, তবে আমি আপনাকে কয়েকবার তন্ময়ের সাথে দেখেছি। তন্ময়? তন্ময় কি হয় আপনার? আপনি কিন্তু নামটা বলেননি। মিলা। তন্ময় আমার হাজব্যান্ড। ওহ সরি, আমি চিনতে পারিনি। হুম, আসলে তন্ময় কখনো পরিচয় করে দেয়নি বা আপনার ছবিও দেখায়নি, তবে শুধু শুনেছি বিয়ে করেছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনার আর তন্ময়ের মাঝে কি কোনো সম্পর্ক আছে? মানে হলো আপনি আর তন্ময় কি রিলেশনে? আরে না, এসব কি বলেন, আমার তো হাজবেন্ড আছে। আমরা শুধু বেস্ট ফ্রেন্ড বা কলিগ বলতে পারেন। তাহলে আপনাদের যে আমি কয়েকবার বাইকে দেখেছি একসাথে, আবার ওই দিনও রেস্টুরেন্টে দেখেছি, সেসব কি? ও বুঝেছি, এই জন্যই আপনি এসব ভাবছেন। আসলে অফিস থেকে আমাকে আর তন্ময়কে একটা প্রজেক্ট দিয়েছে একসাথে, তাই মাঝে মাঝে সাইটে যেতে হয়। যেহেতু তন্ময়ের বাইক আছে তাই একসাথেই যাই আর কি। আর ওই দিন রেস্টুরেন্টে গিয়েছিলাম একজন ক্লায়েন্টের সাথে মিটিং করতে। ধন্যবাদ আপু, দয়া করে তন্ময়কে এগুলো বলবেন না। তন্ময় অনেক ভালো একটা ছেলে, আগলে রাখবেন, সুখে রাখবে সারা জীবন। ইনশাল্লাহ আপু, কখনো কখনো আসবেন বাসায়। দুপুরে কলেজ থেকে মিম এসে দেখে তন্ময় রুমে শুয়ে আছে। রুম থেকে হেঁটে চলে গেল। মিম ফ্রেশ হয়ে বের হলো একটা টেবিল পরে। তন্ময় চেয়ে দেখে মিমের এই অবস্থায়, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে ফ্লোরে। মিম আয়নার সামনে চলে গেল। তন্ময় রুম থেকে বের হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? জি? কোথায় যাচ্ছেন? তন্ময় কিছু না বলেই বের হয়ে গেল। মিম রুমে বসে হাসতে লাগলো। তবে মিমের আজকে অনেক খুশি খুশি লাগছিল। প্রিয় মানুষটাকে ভুল বুঝে দূরে সরাতে চাচ্ছিল। রাতে ঘরের কাজ শেষ করে রুমে আসলো মিম। তন্ময় খেয়াল করে দেখলো মিমকে আজকে অনেক খুশি খুশি লাগছে, তবে কিছু জিজ্ঞেস করলো না। শুয়ে পড়লো দুজনেই। মিমের ঘুম আসছিল না, তন্ময় ঘুমিয়ে পড়ল। মিম তন্ময়ের দিকে ফিরে তাকিয়ে রইল। আজ কেন জানি তন্ময়কে অনেক সুন্দর লাগছে। মিম শুনেছে মেয়েরা মায়াবী হয় আর ছেলেরা হয় স্মার্ট, কিন্তু তন্ময়কে আজকে মিমের কাছে স্মার্ট না বরং মায়াবী লাগছে। হঠাৎই মিম মাঝের কোলবালিশটাকে সরিয়ে তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরল। তার ইচ্ছে করছে এভাবেই সারা জীবন জড়িয়ে রাখতে। মিম আলতো করে তন্ময়ের চোখে জোড়ায় কিস করলো। এই প্রথম মিম তন্ময়কে স্পর্শ করলো, যদিও তন্ময় আজও মিমকে স্পর্শ করেনি। স্পর্শ তো দূরের কথা, কোনো অপ্রীতিকর অবস্থায় দেখলেও দূরে সরে যেত। তবে এমন সময়ও মিমের তন্ময়ের উপর রাগ হতে লাগলো। সে বিয়ের পর থেকেই দেখেছে তন্ময় কোলবালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমায়। মিম মনে মনে বলতে লাগলো, কুত্তাটা কোলবালিশকে এত শক্ত করে জড়িয়ে ধরে রাখে, আমাকে কি এমন করে জড়িয়ে ধরতে পারে না? এমন নানা চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। পরদিন শুক্রবার ছিল। শুক্রবার তন্ময় একটু বেশি ঘুমায় মিম জানে, তাই তন্ময় ঘুম থেকে ওঠার আগেই মিম উঠে পড়ল। তো এইভাবেই চলতে লাগলো দিনকাল।
তবে তন্ময় এখনো নিশ্চিত না মিম তাকে ভালোবাসে কিনা। এরই মাঝে হিয়ার বিয়ে ঠিক হলো, তাই বাড়ির সবাই ব্যস্ততা একটু বেড়ে গেল। মিম আর হিয়ার সম্পর্ক আপন বোনের মতো। বিয়ের মার্কেট করতে লাগলো, সময়ও আগাতে লাগলো। তো সবারই প্রায় মার্কেট করা শেষ, বিয়ের সকল আয়োজনও শেষ। সবার মার্কেট হলেও শুধু মার্কেট করা হয়নি তন্ময়ের। আসলে নিজের একমাত্র বোনের বিয়েতে কোনো কমতি রাখতে চায় না তন্ময়, তাই হাত খুলে খরচ করেছে। তাই পকেটে এখন কিছুটা খালি। একদিন রাতে সবার মার্কেট করলেন, আপনাকে কিছু কিনতে দেখলাম না। সবার পাওয়া মানেই আমার। মিম কিছুটা হলেও বুঝতে পারলো। হঠাৎ করেই চলে গেল হেয়ার রুমে। হিয়া আসবো? আরে ভাবি, আমার রুমে আসতেও তোমার পারমিশন লাগবে নাকি? একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আচ্ছা, তোমার ভাইয়ের কোন কালার বেশি পছন্দ? ভাইয়া তো কালো আর নীল কালারটাই বেশি পছন্দ করে। ও, তাহলে এই ব্যস্ততায় তোমার ভাই কিছু কেনেনি? হ্যাঁ ভাবি, আমারও তাই মনে হলো। আচ্ছা, কাল আমি আর তুমি একটু মার্কেটে যাব, কেমন? আচ্ছা ভাবি। পরদিন দুজন গেল মার্কেটে। অনেক ঘোরাঘুরি করে মিম তন্ময়ের জন্য একটা কালো শার্ট, একটা নীল শার্ট, একটা কালো প্যান্ট আর একটা নীল পাঞ্জাবি কিনল। সাধারণত ছেলেদের কাপড় কিনতে এত দেরি হওয়ার কথা নয়, কিন্তু মিমের যেন মন মতো হচ্ছিল না। এর বিয়ের দিন সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। যেহেতু বোনের বিয়ে, তাই তন্ময়ের রেডি হওয়ার চিন্তা কম, টেনশনটাই বেশি। কোনো এক কারণে তন্ময় বাহির থেকে রুমে ঢুকলো। আপনি এখনো রেডি হচ্ছেন না কেন? হব, বাইরের কাজগুলো একটু এগিয়ে নিই। বাহিরে আরিফ, বাবা, ছোট ভাই আরো অনেকে আছে, তারা দেখবে। আপনি রেডি হন, সবাই রেডি। হব একটু পর। মিম আসলে এত কথা বলছিল যেন তন্ময় মিমের দিকে একটু খেয়াল করে, কারণ মিম আজকে তন্ময়ের প্রথম বেতন দিয়ে কিনা সেই কালো শাড়িটা পরেছে। যেহেতু খেয়াল করছে না, তাই বাধ্য হয়ে বলেই ফেলল। আপনার প্রিয় রং কি? তন্ময় কিছু একটা খুঁজছে, খোঁজার মাঝেই উত্তর দিল, কালো। এ কথা কেন আছে বলেই মিমের দিকে তাকালো। তাকিয়ে থ মেরে রইল। একটু পর জিজ্ঞেস করলো, এটা তো সেই শাড়িটা, আমি না বলেছিলাম ফেলে দিতে? ফেলেনি। আপনার জন্য তো নতুন শাড়ি আনলো মা, তো এই পুরনো শাড়িটা কেন পরছেন? চেঞ্জ করে নতুন একটা পরেন। কেন? আমাকে কি বেশি খারাপ লাগছে? বলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। না, অনেক সুন্দর লাগছে। যান, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। না, পরে। না এখনই, না এখনই জানে। বলে তন্ময়কে ওয়াশরুমে ঠেলে দিল। তন্ময় ফ্রেশ হয়ে বের হলো। সে তন্ময়কে কালো শার্ট আর প্যান্ট বের করে দিয়ে বলল, এগুলো পরে নিন। এগুলো কখন আনলেন? তাড়াতাড়ি পরে নিচে আসুন। বলে রুম থেকে বের হয়ে গেল। একটু পর তন্ময় কালো শার্ট প্যান্ট পরে নিচে নামছে। মিম হা হয়ে তাকিয়ে আছে। শার্টটা কোনই পর্যন্ত ফোল্ড করা, বাম হাতে কালো ঘড়ি, এ টু জেড সবই কালো। অনেক স্মার্ট লাগছে আজ তন্ময়কে। এক কথায় যাকে বলে লেডি কিলার। মিম হা হয়ে তাকিয়ে আছে। তন্ময় নিচে নামতেই মিম বলল, আপনাকে অনেক ভালো লাগছে আজকে। তন্ময় একটু অবাক হলো। আজই প্রথম মিম তার প্রশংসা করলো। ও মা, তাই নাকি? হ্যাঁ। তন্ময় চলে গেল অন্যদিকে। এইদিকে বরযাত্রীও এসে পড়েছে। সবাই ব্যস্ত, কিন্তু মিমের চোখ বারবার একজনকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, তন্ময়কে। একটু পর পর আর চোখে তাকাচ্ছে তন্ময়ের দিকে, আর তার আশেপাশে ঘুরঘুর করছে। তন্ময় মিমের দিকে একটু ঘন ঘন তাকাচ্ছে। কারণটা হলো মিম আজকে কালো শাড়িটা পরেছে। কালো এমনিতেই তন্ময়ের প্রিয় রং। তার সব সময় ইচ্ছে ছিল তার ভালোবাসার মানুষটাকে কালো শাড়িতে সাজতে দেখবে। মিম আজকে কালো শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ, সাথে টানা টানা চোখে গাঢ় কালো কাজল, অসাধারণ লাগছে, বুকে চির ধারণার মতো। কিন্তু ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যেন দুজন প্রেম করে পরিবারকে না জানিয়ে তাই লুকিয়ে লুকিয়ে দেখছে, অথচ দুজন বৈধভাবে স্বামী স্ত্রী। কিন্তু কোনো এক অজানা কারণে একজন আরেকজনের কাছে আসছে না। কি যেন একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কিরে মামা, আজকে তো তোরে হিব্বি লাগতেছে। চুপ কর শালা, কি বলতেছো তো এসব? মামা, ভাবি আর তোর প্রেমে পড়তে বাকি নাই, আমি 100% শিওর। দিমু একটা, যা দেখ কোথায় কি লাগে। মিম একটু দূর থেকে খেয়াল করলো বরযাত্রীদের সাথে আসা একটা মেয়ে তন্ময়ের আশেপাশে ঘুরছে।
2 থেকে 3 বার টুকটাক কথাও বলেছে। আরো কিছু মেয়েও বারবার তাকাচ্ছে, তবে মিমের জিনিসটা একেবারেই ভালো লাগলো না। রাগে ফুলতে লাগলো মিম। আবার কিছু বলতেও পারছে না, যেহেতু ওরা বরযাত্রী। কিছু বললে তন্ময়ের মান সম্মানের ব্যাপার। রুমে চলে গেল। একটু পর একটা ছোট মেয়েকে দিয়ে তন্ময়কে ডেকে পাঠালো। তন্ময় রুমে এসে ডেকেছেন নাকি? হ্যাঁ। হ্যাঁ বলছে না, যেন ধমক দিচ্ছে। কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না। তাহলে কি কেউ কিছু বলেছে? না। তাহলে শার্টটা খুলুন। মানে? শার্টটা খুলতে বলেছি, খুলে পাঞ্জাবিটা পরুন। একটু আগে আপনার জোড়াজুড়িতেই তো পড়লাম, এখন আবার পাঞ্জাবি কেন? হ্যাঁ, এখন আমি বলছি তাই এটা পরবেন। এখন আমাকে ওখানে দরকার, প্লিজ পরে পড়ি। না, এক্ষুনি। প্লিজ। না। তন্ময় শার্ট চেঞ্জ করে পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ল। মিম দেখি মনে মনে বলতে লাগলো, কোতারাকে এখনো যথেষ্ট স্মার্ট লাগতেছে। যথেষ্ট না, এখন আরো বেশি ভালো লাগতেছে। আমি ভাবছি পাঞ্জাবিতে খারাপ লাগবে, মেয়েরা লাইন মারবে কম। কালো শার্টই বেশি ভালো লাগছিল আপনাকে। পেছন থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে উঠল, জি। হ্যাঁ। ও আচ্ছা। আমি আফরা, বড়ের ছোট বোন। আপনি? আমি তন্ময়, মেয়ের বড় ভাই। আচ্ছা, বেআই সাহেব। হ্যাঁ। টুকটাক কথা বলে চলে গেল মেয়েটে। মিম দূরে দাঁড়িয়ে সব কিছুই দেখছে আর রাগে ফুঁসছে। তার চোখ মুখ লাল হয়ে গেছে। হঠাৎই পেছন থেকে এসে তন্ময়ের মা, মিম্মা দেখো তো কোথাও কি লাগবে কিনা। জি মা। মিম চলে যেতে লাগলো। দাঁড়াও, তোমার চোখ এমন লাল কেন? কি হয়েছে? ও কিছু না মা, পোকা পড়েছিল একটু। আচ্ছা, সাবধানে। তন্ময় কিছু একটা কাজের দোতলায় অফিস ছিল। হঠাৎই কেউটাকে টান দিয়ে একটা ছবি নিয়ে দরজা লাগিয়ে দিল। তন্ময় খেয়াল করলো এটা মিম। কি হয়েছে? কিছু না বলে তন্ময়ের দিকে আগাতে থাকলো। কেমন জানি লাগলো ব্যাপারটা। আস্তে আস্তে পিছুতে লাগলো আর বলতো, কি হয়েছে? আপনি এভাবে আগাচ্ছেন কেন? মিম কিছু না বলে আগাতে লাগলো। তন্ময় দেয়ালের সাথে লেগে গেল। মিম খপ করে তন্ময়ের পাঞ্জাবির কলারটা ধরে তারপর কটমট করে বলতে লাগলো, মেয়েদের সাথে এত কথা কিসের? তন্ময় বুঝলো ব্যাপারটা, তাই একটু রাগানোর জন্যই বললো, তো কি করব? আপনি চলে গেলেও তো আমার কাউকে লাগবে, তাই সেটারই জোগাড় করার চেষ্টা করছি। আর একবার যদি ওই মেয়ের সাথে কথা বলতে দেখি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন, আমি কথা বললে আপনার সমস্যা কি? আপনি তো 2 দিন পর আমাকে ছেড়ে চলে যাবেন। সেটা আমি চলে যাওয়ার পর। আচ্ছা, কথা বলবো না, খুশি? বলেই চলে গেল। তন্ময়ের ভালোই লাগলো মিমকে রাগিয়ে, আর মনে মনে বলতে লাগলো, এবার কেমন লাগে জানো? আর কিছুদিন তোমাকে জ্বালাই, কষ্ট করো, আমাকে কষ্ট দেওয়ার শোধগুলো তুলি, তারপর আপন করে নিব। অন্যদিকে সেই মেয়েটি আরিফকে জিজ্ঞেস করলো তন্ময়কে দেখিয়ে, বেআই, উনি কি বিয়ে করেছে? কেন, ভালো লাগে নাকি? উনি কিন্তু দারুণ স্মার্ট। ও, বুঝতে পেরেছি। আরিফের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। সে বলল, না, বিয়ে করেনি, মেয়ে দেখতেছে। তোমার একটা চান্স আছে, লাইন মারতে থাকো, কাজ হয়ে যাবে। বরযাত্রীরা যখন বিদায় নিবে, মেয়েটি তন্ময়ের কাছে এসে বলল, বেআই, চলে যাচ্ছি আমরা। আবার আসবেন, দাওয়াত রইল। আপনার নাম্বারটা দেওয়া যাবে? তন্ময় কিছু বলতে যাবে, তার আগে পেছন থেকে মিম বলে উঠল, আমার সাথে চলুন, আমি দিচ্ছি ওর নাম্বার। আপনি কে? আমি ওনার সকল কিছুর অংশীদার। এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই। মেয়েটি কিছু না বলে হন হন করে চলে গেল। যাই হোক, ভালোই ভালোই বিয়েটা শেষ হওয়াতে তন্ময় সহ পরিবারের সবাই হাঁপ ছেড়ে বাঁচল। তারপরের 2 দিনও কাটলো ব্যস্ততায়, বিয়ের সকল নিয়ম কানুন শেষ করতে, ঘর বাড়ি গোছাতে। তবে তন্ময় খেয়াল করলো মিম বিয়ের দিন থেকে একটু রাগী ভাবে কথা বলছে ওর সাথে। কারণটাও জানে সে, ওই মেয়েটার সাথে কথা বলার কারণে। তন্ময় বলতে লাগলো, একটু জ্বলো মাই ডিয়ার। প্রেমের আগুনে কেউ আগে জ্বলে বা কেউ পরে, তবে জ্বলতে হয়। কয়েকদিন অনেক ব্যস্ততার কারণে তন্ময়ের শরীরে অনেক ক্লান্ত লাগছিল, শরীর ব্যথা করছিল। তাই তন্ময় পিঠে ঔষধ মালিশ করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক মতো পারছিল না।
মিম খাটে বসেছিল, হঠাৎ বলে উঠল, এদিকে আসুন, আমি মালিশ করে দিই। তন্ময় একটু ভ্যাবাচেকা খেয়ে গেল মিমের কথা শুনে। না ঠিক আছে, আমি পারবো। এদিকে আসুন। না, আপনি রেস্ট নিন। আপনি আসবেন নাকি আমি আসবো? তন্ময় বাধ্য হয়ে খাটে আসলো। দিন মলমটা। তন্ময় মলমটা দিল। টি শার্টটা খুলে কোলে শুয়ে পড়ুন। কি? বলেই দাঁড়িয়ে গেল। কি হলো, দাঁড়ালেন কেন? লাগবে না, দিন, আমি নিজেই লাগাতে পারবো। না, দিব না। তন্ময় আর কোনো উপায় না পেয়ে টি শার্ট না খুলে শুয়ে পড়লো মিমের কোলে। মিম টি শার্টটা খুলে ওষুধ মালিশ করে দিতে লাগলো তন্ময়ের পিঠে। এই প্রথম মিমের এত কাছাকাছি আসলো, কেমন জানি একটা অনুভূতি হতে লাগলো। তন্ময়ের মাথা মালিশ করে দিতে লাগলো। মিম যেহেতু শাড়ি পরে, তাই তন্ময় মিমের কোলে শোয়ার কারণে শাড়ির আঁচলের নিচ দিয়ে মিমের ফর্সা নরম পেট দেখা যাচ্ছিল। এমন অবস্থায় যে কোনো পুরুষের জন্য নিজেকে কন্ট্রোল করা কষ্টকর, তারপরেও তন্ময় কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে নিল। তন্ময় যে কখন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারেনি। একটু পর যখন তন্ময়ের ঘুম ভাঙলেও সে খেয়াল করলো সে মিমের কোমরে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মিমেরও ভালোই লাগছিল, তাই সে তন্ময়কে জাগায়নি। তন্ময়ের ঘুম ভাঙতেই তন্ময় দেখলো মিমের শাড়ির আঁচলটা সরে গিয়ে নাভিটা তন্ময়ের সামনে। তন্ময় আর কোনো কন্ট্রোল করতে পারলো না, আলতো করে একটা কিস করে ফেললো নাভিতে। খেতে চলুন, মা ডেকে গেছে। তন্ময় শরম পেয়ে গেল, তার মানে মিম এতক্ষণ সবই বুঝতে পেরেছে। তড়িঘড়ি করে উঠে পড়লো আর বলল, আপনি যান, আমি আসছি। বলেই ফ্রেশ হতে চলে গেল। মিম মুচকি হাসতে হাসতে বেরিয়ে গেল। পরের দিন চলুন আজকে বাইরে খাবো, রাতে বন্ধুরা ইনভাইট করেছে। মিম রেডি হলো, 9টায় বের হয়ে গেল। দুজন 10টায় একটা রেস্টুরেন্টে আসলো। এসে দেখলো তন্ময়ের 5 থেকে 6 জন বন্ধু বান্ধবী আছে, কিন্তু একটা বিষয় হলো তারা সবাই একটু পরপর বিভিন্ন বাহানা দিয়ে চলে যাচ্ছে আর আসছে কেউ। মিম ভাবলো হয়তো তারা মিমকে আর তন্ময়কে একটু একা সময় কাটানোর জন্য ছেড়ে দিয়েছে। রাত প্রায় 11টা, কেউ আসলো না, তাই তন্ময় বিল দিয়ে বের হলো। বের হতেই, এখন কি বাসায় চলে যাব? হ্যাঁ, কেন? চলেন না, একটু রিক্সায় করে ঘুরি আজকে। তন্ময় মিমের আবদারটা ফেলতে পারলো না। অনেকক্ষণ ঘোরার পর বাসায় ফিরলো 12টার সময়, কিন্তু বাসায় ফিরে দেখলো বাড়িঘর সব অন্ধকার। হঠাৎই ঘরের সব আলো জ্বলে উঠলো আর সবাই একসাথে বলে উঠল, মিমের কিছু কলেজের বান্ধবী, তন্ময়ের বন্ধুরা, হিয়ার স্বামী, তন্ময়ের বাবা মা, ছোট ভাই। হ্যাপি বার্থডে মিম। মিম শুধু অবাক হয়ে রইল, তার মনেই ছিল না আজ তার জন্মদিন। রুমটা অনেক সুন্দর করে সাজানো। আসলে তন্ময়ের বন্ধুরা সবাই রেস্টুরেন্ট থেকে এখানে চলে এসে সব আয়োজন করে তন্ময়ের কথায়। যাই হোক, সবাইকে নিয়ে কেক কাটলো মিম। তারপর সবাইকে থাকার ব্যবস্থা করে দিয়ে মিম আর তন্ময় রুমে আসতে। থ্যাংক ইউ। কেন? এত সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও, আমার গিফট কাল অফিসে যাওয়ার আগে টেবিলে রেখে যাব। আচ্ছা। তারপর দুজন দুই দিকে শুয়ে পড়ল, তবে তাদের দুজনের মাঝে এখনো কোলবালিশটা আছে। মিম সকালে ঘুম থেকে উঠে দেখলো তন্ময় নেই, অফিস চলে গেছে। সে তাড়াতাড়ি করে টেবিলের কাছে গিয়ে শকড খেয়ে গেল, কারণ টেবিলের উপর একটা কাগজ রাখা ছিল। হ্যাঁ, কাগজটা ছিল ডিভোর্স পেপার। ওপরেই একটা চিঠিতে লেখা ছিল, এটা আপনার বার্থডে গিফট আমার পক্ষ থেকে, যা আপনি আমার কাছে প্রথম রাতেই চেয়েছিলেন। আমার মনে হয় না এর থেকে ভালো গিফট আপনাকে আর দিতে পারবো। এই একটা জিনিস আপনি আমার কাছ থেকে চেয়েছেন, তাই দিলাম। দেওয়ার মতো আর কিছু নেই। তবে একটা কথা হলো, আমি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ভালো না বাসলেও, তাই ভালোবাসার মানুষকে মুক্ত করে দিলাম নতুন কাউকে নিয়ে সুখে থাকার জন্য। ইতি, অবাগা স্বামী। চিঠিটা পড়েই মিমের হাত থেকে কাগজটা পড়ে গেল। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে রইল। ভাবতে থাকলো, সে যদি আমাকে ভালোবেসে ফেলে তাহলে ডিভোর্স পেপার কেন দিল? সে কি পারতো না একবার আমাকে জড়িয়ে ধরে বলতে আমাকে ভালোবাসে? মিমের মনে অভিমান জমা হলো। সে কাগজটাতে স্বাক্ষর করে সাথে সাথে চলে গেল বাড়িতে। আর একটা চিঠি লিখে গেল। বিকেলে তন্ময় এসে দেখলো মিম রুমে নেই। টেবিলে দেখলো কাগজটাতে স্বাক্ষর দেয়া আরেকটা চিঠি। আমি কখনো ভাবিনি আমি আপনাকে ভালোবেসে ফেলবো, কিন্তু আমি এটাই করেছি। আপনি বললেন আপনিও আমাকে ভালোবাসেন, কিন্তু ডিভোর্স পেপারটা ঠিকই দিয়ে দিলেন, যা আমি ভুল করে বাসরাতে চেয়েছিলাম।
এই ভুলটা শুধরানোর একটা সুযোগ অন্তত আমাকে দিতে পারতেন। যেহেতু আপনি আমাকে চান না, তাই স্বাক্ষর করে দিয়ে গেলাম, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করেন, যেন বাসর রাতে ডিভোর্স না চায়। দোয়া রইল। আমি এক অভাগী, যে কিনা সোনা পেয়েও হারালাম। ইতি অভাগী। চিঠিটা পড়ে তন্ময়ের মাথা গরম হয়ে গেল, কারণ ডিভোর্স ব্যাপারটা ছিল নকল। সে শুধু মিমকে একটু পরীক্ষা করতে চেয়েছিল। এবার তন্ময় ভাবলো মিম কিভাবে পারলো ব্যাপারটায় স্বাক্ষর করতে। সে শুধু মিমকে একটু পরীক্ষা করতে চেয়েছিল। এবার তন্ময় ভাবলো মিম কিভাবে পারলো ব্যাপারটাতে স্বাক্ষর করতে। সেও তো চাইলে পারতো তন্ময়কে জোর করতে। এই ভেবে তন্ময় রাখতে লাগলো। হঠাৎ চলে গেল বাসা থেকে বেরিয়ে মিমকে আনতে, কারণ সে জানে মিম এখন তার বাসায় চলে গেছে। চলে যাওয়ার সময় তন্ময়ের মা বারবার ডেকে বলছিল। কোনো কথা না বলে চলে আসলো। তন্ময়ের চাচার প্রাইভেট কার নিয়ে রওনা দিল মিমদের বাড়ির দিকে। একটু পর চলেও আসলো। তন্ময় অনেক রেগেছিল। মিমদের বাড়িতে ঢুকতেই দেখলো মিমের মাকে। মা, মিম কোথায়? রুমে বাবা, সকালে হঠাৎ করেই চলে আসলো, আর রুম থেকে বের হয়নি, শুধু কান্না করছে। আমাদেরকেও কিছু বলছে না। তোমাকেও কল করতে বারণ করলো সবাইকে। কিছু কি হয়েছে? না মা, কিছু হয়নি। তন্ময় মিমের রুমে চলে গেল সোজা। কে দেখলো মিম বালিশে মুখ গুজে কাছে। তন্ময়ের রুমে ঢোকার আওয়াজ শুনেই মিম পেছনে ঘুরে দেখলো তন্ময়কে। আপনি আপনি এখানে কেন এসেছেন? চল আমার সাথে। না, আমি যাব না। আপনি যা চেয়েছেন আমি তো দিয়েই দিয়েছি। আপনি যা চেয়েছেন আমি তো দিয়েই এসেছি। আমার সাথে আসতে বলেছি কিন্তু আমি। আপনি আমাকে জোর করার কে? তন্ময় এবার সোজা মিমকে কোলে তুলে নিল। এমনিতেই তন্ময়ের রাগ এখন চূড়ান্ত পর্যায়ে। তার উপর মিমের এইসব কথা। মিমকে কোলে তুলে নিয়ে চলল। ছাড়ুন আমাকে। একটা অজানা মেয়ের গায়ে হাত দিতে লজ্জা করে না? ছাড়ুন আমাকে। কিছু না বলে মিমকে নিয়ে গাড়িতে বসালো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গাড়ি থামান, আমি নামবো। তন্ময় কিছু না বলেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। আর একটু পর ওর বাসায় চলে আসলো। এখানে আনলেন কেন আমাকে? তন্ময় কিছু না বলে মিমকে কোলে তুলে নিল। কোলে করে সোজা তন্ময়দের ছাদে নিয়ে আসলো। এসে একটা দোলনায় বসলো। মিমকে তন্ময়ের কোলে বসালো। এখানে নিয়ে আসলেন কেন? আপনার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সের কথাটা শুনতেই তার রাগ আরো বেড়ে গেল। হঠাৎ করে তন্ময় এক হাত দিয়ে মিমের কোমরে শক্ত করে ধরে আরেক হাত দিয়ে মিমের একটা হাত ধরে দুজনের ঠোঁট এক করে দিল। মিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তন্ময়ের সাথে পেরে উঠল না। অবশেষে হাল ছেড়ে দিল। একটু পর তন্ময় মিমকে ছেড়ে দিল, তবে কোল থেকে ছাড়লো না। ছি, কি করলেন আপনি এটা? আমাদের ডিভোর্স হয়ে গেছে। তন্ময় মিমের গলায় তার মুখটা ডুবিয়ে দিল। মিম একটু অবাক হলো। যে ছেলেটা কখনো তাকে টাচ করেনি, সেই ছেলেটা আজকে রেগে আমাকে কিস করলো। কি? হ্যাঁ, আমি তোমার মতো না যে ভালোবাসাকে হারাতে দেব। যে জিনিসটা আমার সেটা একান্তই আমার। এটার ভাগ আমি কাউকে দেব না। তন্ময় বলে উঠল। কাগজটা নকল ছিল। মিম তন্ময়ের কথা শুনে এবার কান্না করে দিল। আর এলোপাথারি তন্ময়কে মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা বিলাই, তুই আমাকে এতটা কষ্ট দিলি কেন? আমি আজকে সুইসাইড করতাম। তন্ময় মিমের কপালে একটা চুমু দিয়ে বলে, আর যদি এমন কথা শুনেছি তো খবর আছে। দেখো, কান্না করো ঠিক আছে, তবে তোমার চোখের পানি মুছে দেওয়ার অধিকার একমাত্র আমার। তুমি কান্না করো, শুধু আমার টি শার্ট ভেজাতে পারবে। মিম তন্ময়ের বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। তবে আজকে মিমকে থামালো না, কারণ এটা তার শেষ কান্না, আর কাঁদতে দিবে না। মিমের কান্নার গতি এবার আরো বেড়ে গেল, তবে এটা সুখের কান্না। শক্ত করলো, তন্ময়কে জড়িয়ে ধরল। চলো নিচে যাই। রুমে এসে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ল। তবে আজকে আর তাদের মাঝে কোনো কোলবালিশ নেই। মিম তন্ময়ের বুকে শুয়ে আছে। তন্ময় মিমকে শক্ত করে জড়িয়ে রেখেছে।